আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। পাকিস্তানে হয়েছে একের পর এক সামরিক অভ্যুত্থান। বাংলাদেশের ইতিহাসেও বহুবার সেনা শাসন এসেছে। মায়ানমারে আজও চলছে বন্দুকের ছায়া রাজনীতি। কিন্তু প্রশ্ন হলো, ভারতে কেন কখনো সামরিক অভ্যুত্থান হয়নি? কেন ভারতীয় সেনাবাহিনী ক্ষমতা দখলের চেষ্টা পর্যন্ত করেনি? আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের কুপ্রুফ বা অভ্যুত্থান নিরোধক ব্যবস্থার ইতিহাস, পাকিস্তানের সামরিক আধিপত্যের কারণ, ভারতে কেন সামরিক অভ্যুত্থান হয় না এর কারণ খুঁজতে গেলে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। আমাদেরকে ফিরে যেতে হবে সেই ব্রিটিশ আমলে। ব্রিটিশরা যখন এই ভারতবর্ষ শাসন করত, তখন তাদের দরকার ছিল এমন একটি সেনাবাহিনী যাদেরকে জনগণের খেদমতের জন্য নয়, বরং রাজার প্রতি অন্ধ আনুগত্যের জন্য গঠন করা হবে। উপনিবেশ স্থাপনকারী মনিবের প্রতি ও ব্রিটিশ এম্পায়ারের প্রতি তাদের থাকবে অন্ধ আনুগত্য। আর এই কারণেই তারা ভারতীয় উপমহাদেশকে দুটি ভাগে ভাগ করেছিল। একটি হলো মার্শাল রেস জাতি, আর একটি হলো নন মার্শাল রেস জাতি। মার্শাল রেস বা যোদ্ধা জাতিগুলো ছিল শিখ, পাঞ্জাবি মুসলিম, পাঠান, গোর্খা ও জাট। আর এসব গোষ্ঠী থেকেই ব্রিটিশ আমলে সেনা নিয়োগ করা হতো। এরা বাদে অন্যরা ছিল নন মার্শাল রেস জাতি, যাদের থেকে সেনা রিক্রুট করা হতো না। এর উদ্দেশ্য ছিল খুব পরিষ্কার, সেনাবাহিনী যেন পুরো দেশের প্রতিনিধিত্ব না করে। আর এই জন্যই নির্দিষ্ট অঞ্চলের লোকদের দিয়ে আলাদা একটি শক্তি তৈরি করা হতো। সুতরাং তারা দেশের বাকি অঞ্চলগুলোর সম্পর্কে থাকতো একদম বেখবর, এবং অন্য অঞ্চলগুলোর প্রতি তাদের তেমন মায়াও কাজ করতো না। তারা জনগণের চেয়ে ব্রিটিশ রাজের প্রতি বেশি অনুগত থাকতো। তাদের সমস্ত আন্তরিকতা ও আনুগত্য থাকতো ব্রিটিশ রাজের প্রতি। আর তাদের অভিধানে নিজেদের অঞ্চল ছাড়া পাক, ভারত, বাংলার অন্য সব অঞ্চল ছিল এক প্রকার বিদেশ। হিন্দুস্তানের মতো আফ্রিকার তোগো, গানা ও নাইজেরিয়াতেও সেসব দেশের উত্তরাঞ্চল থেকে সেনা রিক্রুট করা হতো। ইরাকে শিয়া জনসংখ্যা বিপুল হলেও সেনাবাহিনীতে বেশিরভাগ সুন্নি মুসলিম গোত্র থেকে রিক্রুট করা হতো। ফরাসিরা সিরিয়াতেও এমনটাই করেছিল। সিরিয়ান সেনা অফিসারদের বেশিরভাগই ছিল আলাবি শিয়া সম্প্রদায় থেকে। এখানেও ইংরেজদের বহুল ব্যবহৃত ডিভাইড অ্যান্ড রুল পলিসির কথা প্রযোজ্য। এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি পরবর্তীতে ভারত ও পাকিস্তানের সামরিক কাঠামোতে এক বিশাল পার্থক্য তৈরি করে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একটি বিষয় খুব ভালোভাবে বুঝেছিলেন: যদি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে না রাখা যায়, তবে গণতন্ত্র আর টিকবে না। আর এই কারণেই তিনি শুরু করেন ইতিহাসের সবচেয়ে বড় কুপ্রুফিং প্রক্রিয়া। আজ আমরা জানব নেহেরুর সেই বিখ্যাত অভ্যুত্থান নিরোধক কৌশলের গল্প। 1947 সালে ভারত যখন স্বাধীন হয়, তখন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী ছিল বিশ্বের অন্যতম পেশাদার বাহিনী। ব্রিটিশ আমলে সেনাপ্রধান ছিলেন নীতি নির্ধারণী কাউন্সিলের সদস্য। রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে সেনাপ্রধানের মতামত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্বাধীনতার পর অনেকের আশঙ্কা ছিল একদিন ভারতেও হয়তো রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে। কিন্তু জওহরলাল নেহেরু বিষয়টিকে ভিন্নভাবে দেখেছিলেন। ব্রিটিশ আমলে সেনাপ্রধান ছিল রাষ্ট্রের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু নেহেরু সেই ক্ষমতা কেড়ে নিলেন। সেনাপ্রধানকে আর মন্ত্রিসভার অংশতে রাখা হলো না, বরং তাকে সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হলো। আর এর ফলে সেনাবাহিনী আর রাষ্ট্রের মালিক নয়, বরং নির্বাচিত সরকারের অধীনস্থ একটি প্রতিষ্ঠান হয়ে দাঁড়ালো। আর এটি ছিল সামরিক প্রভাব কমানোর প্রথম বড় পদক্ষেপ। আর ওই দিকে সাদা চামড়ার ব্রিটিশরা বিশ্বাস করত কিছু জাতিগোষ্ঠী জন্মগতভাবে যোদ্ধা, আর এটাই ছিল কুখ্যাত মার্শাল রেস থিওরি। আর যার কারণে সেনাবাহিনীতে পাঞ্জাবি, রাজপুত, গোর্খা, জাটদের আধিপত্য ছিল। 1949 সালে নেহেরু এই নীতি বাতিল করেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমানুপাতিকভাবে সৈনিক নিয়োগের ব্যবস্থা করেন, যার ফলে সেনাবাহিনী আর কোনো নির্দিষ্ট অঞ্চল বা জাতিগোষ্ঠীর শক্ত ঘাঁটি হয়ে থাকলো না। নেহেরু মনে করতেন অতিরিক্ত সম্মান ও সুবিধা সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে উচ্চাকাঙ্ক্ষী করে তুলতে পারে। আর তাই ধীরে ধীরে সামরিক কর্মকর্তাদের বেতন ও সুযোগ সুবিধা অন্যান্য সরকারি কর্মকর্তাদের সমপর্যায়ে নিয়ে আসা হলো। কিছু ক্ষেত্রে আরও কমিয়ে আনা হলো, যার ফলে সেনাবাহিনী সমাজের আর বিশেষ অভিজাত শ্রেণীতে পরিণত হতে পারেনি। নেহেরুর মতে একজন সেনাপ্রধান যদি পুরো সেনাবাহিনীর উপর পূর্ণ কর্তৃত্ব পান, তাহলে অভ্যুত্থানের ঝুঁকি বেড়ে যায়। আর এই জন্য তিনি এই সম্ভাবনাটিকেই দুর্বল করে দেন। তিনি ভারতীয় সেনাবাহিনীকে বিভিন্ন কমান্ডে ভাগ করে দেন, আর প্রতিটি কমান্ডের জন্য আলাদা আলাদা কমান্ডার নিয়োগ করেন, যার ফলে পুরো সেনাবাহিনীর উপর সেনাপ্রধানের একচ্ছত্র কর্তৃত্ব থাকলো না। অর্থাৎ চাইলেই সেনাপ্রধান আর পুরো সেনাবাহিনীকে নিজের পরিকল্পনায় ব্যবহার করতে পারবেন না। ভারতের সেনাপ্রধানের হাতে সরাসরি কোনো বাহিনী থাকে না। তিনি এককভাবে কোনো অফিসার নিয়োগ করতে পারেন না, কাউকে বদলিও করতে পারেন না। এমনকি বেতন, পদোন্নতি এবং প্রশাসনিক সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ
ভারতের সেনাপ্রধান সামরিক ক্ষেত্রে একজন শক্তিশালী কর্মকর্তা হলেও রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি তার হাতে থাকে না। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হলো গোয়েন্দা নজরদারি। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি সেনা কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে। কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা কি করছেন, কার সাথে যোগাযোগ রাখছেন, এসব বিষয়েও নজরদারির আওতায় থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আইবি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিপোর্ট করে। এমনকি 1968 সালে নেহরুর মৃত্যুর পর প্রতিষ্ঠিত ভারতের কিংবদন্তি গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানও সবসময় সেনাবাহিনী থেকে আসেন না। অনেক সময় তিনি একজন বেসামরিক কর্মকর্তা হয়ে থাকেন। অন্যদিকে পাকিস্তানের আইএসআই দীর্ঘদিন ধরেই সেনাবাহিনীর প্রভাবাধীন। এর ফলে পাকিস্তানে গোয়েন্দা ও সামরিক শক্তির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে সবসময়, যা রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে মারাত্মক প্রভাব ফেলে। পাকিস্তানে গুরুত্বপূর্ণ স্থাপনা ও নেতাদের নিরাপত্তায় সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত শক্তিশালী। কিন্তু ভারতে প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য আলাদা বাহিনী রয়েছে। পারমাণবিক অস্ত্রের নিরাপত্তার জন্যও রয়েছে পৃথক কাঠামো। এসবের নিয়ন্ত্রণ নির্বাচিত সরকারের হাতেই থাকে। ফলে সেনাবাহিনী রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল সম্পদের একক অভিভাবক হয়ে ওঠেনি। ভারতে ব্রিটিশ আমলে সেনাপ্রধানের ভবন ছিল দিল্লির বিশাল 3 মূর্তি ভবন। স্বাধীনতার পর নেহেরু সেনাপ্রধানকে সেখান থেকেও সরিয়ে দেন। সেনাপ্রধানকে সরিয়ে নিজেই সেখানে বসবাস শুরু করেন। পরবর্তীতে এটি নেহেরু মেমোরিয়াল মিউজিয়ামে পরিণত হয়। আর এই প্রতীকী সিদ্ধান্তের বার্তা ছিল স্পষ্ট: রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা এখন বেসামরিক নেতৃত্বের হাতে। অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনী দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়। দুর্বল রাজনৈতিক নেতৃত্ব, নিরাপত্তা সংকট এবং গোয়েন্দা সংস্থার সামরিক নিয়ন্ত্রণ সব মিলিয়ে সেনাবাহিনীর ক্ষমতা ক্রমশ বাড়তে থাকে, যার ফলে 1958, 1977 এবং 1999 সালে সফল সামরিক অভ্যুত্থান ঘটে। সব মিলিয়ে ধীরে ধীরে পাকিস্তান সামরিক রাষ্ট্রে পরিণত হয়। পাকিস্তানে সেনাবাহিনীর এত ক্ষমতা থাকার পিছনে আমেরিকারও দায়ী রয়েছে। 1950-এর দশকে পাকিস্তান নিজেকে আমেরিকার মিত্র হিসেবে উপস্থাপন করে, আর সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। ফলে আমেরিকা পাকিস্তানকে বিপুল পরিমাণ সামরিক সাহায্য, অস্ত্র ও অর্থনৈতিক সুবিধা দেয়। আর এই সবই পাকিস্তানে সেনাবাহিনীর শক্তি ও দাপট বহুগুণে বাড়িয়ে দেয়। একদিকে ভারত যখন শিল্প ও ব্যবসাকে শক্তিশালী করেছে, তখন অন্যদিকে পাকিস্তানের সামরিক ব্যয় বেড়েছে, রাজনৈতিক অস্থিরতা বেড়েছে ও অর্থনীতি দুর্বল হয়েছে। ফলে আইএমএফের ঋণ, রাজনৈতিক সংকট এবং সেনাবাহিনীর হস্তক্ষেপ একে অপরের সাথে জড়িয়ে গেছে। পাকিস্তানের মতো বাংলাদেশের স্বাধীনতার পর রাজনৈতিক অস্থিরতা ও সামরিক হস্তক্ষেপের অভিজ্ঞতা লাভ করে। 1975 সালের পর দীর্ঘ সময় ধরে সামরিক ও আধা সামরিক শাসনের প্রভাব পরিলক্ষিত হয়। যদিও পরবর্তীতে এই দেশে গণতান্ত্রিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, আর ওইদিকে ভারতে কখনো সামরিক অভ্যুত্থানই হয়নি। কিন্তু ভারতে সামরিক অভ্যুত্থান হয়নি মানে এই নয় যে সেখানে সব সমস্যার সমাধান হয়ে গেছে। তবে একটি বিষয় স্পষ্ট: ভারতের লিজেন্ড প্রাইম মিনিস্টার নেহেরু রাষ্ট্রের সূচনা লগ্নেই সেনাবাহিনীকে রাজনৈতিক ক্ষমতা থেকে দূরে রাখার জন্য যে কাঠামো তৈরি করেছিলেন তা দীর্ঘমেয়াদে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। আর সামরিক অভ্যুত্থান যে শুধুমাত্র সেনাবাহিনীর শক্তির কারণে হয় তা নয়, বরং তখনই হয় যখন রাষ্ট্রের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো দুর্বল হয়ে পড়ে। ভারত তার স্বাধীনতার পর এমন একটি কাঠামো তৈরি করতে পেরেছিল যেখানে সেনাবাহিনী তো সত্যগতভাবে শক্তিশালী, তবে রাজনৈতিকভাবে সেনাবাহিনী প্রভাবশালী নয়। আর এই কারণেই অনেক গবেষক ভারতের এই ব্যবস্থাকে বলে থাকেন কু প্রুফ স্টেট, অর্থাৎ এমন একটি রাষ্ট্র যেখানে সেনাবাহিনী চাইলেই সহজে ক্ষমতা দখল করতে পারবে না। আর এই ব্যবস্থাটা তৈরি হয়েছিল স্বাধীনতার একদম শুরুতেই। আর পাকিস্তানের সেনাবাহিনীর সাথে ভারতের সেনাবাহিনীর সবচেয়ে বড় পার্থক্য হলো ভারতের সেনাবাহিনীকে শেখানো হয়েছে তোমরা এই রাষ্ট্রের অধীনস্থ একটি বাহিনী, আর অপরদিকে পাকিস্তানের সেনাবাহিনীর ভাবনা হলো আমরাই রাষ্ট্র। আর এই মানসিক পার্থক্যই দুই দেশের ইতিহাসকে সম্পূর্ণ ভিন্ন দিকে নিয়ে গেছে। আর সবশেষে বলতে হয়, যেখানে ক্ষমতার ভারসাম্য ঠিক থাকে না, স্বচ্ছতা থাকে না, সেনাবাহিনী জনগণের অধীনে থাকে না, বরং রাষ্ট্রের চেয়ে সেনাবাহিনী শক্তিশালী হয়ে যায়, সেখানেই বারবার ফিরে আসে মার্শাল ল। শেষে একটি প্রশ্ন: আপনার মতে ভারতের কুপ্রুফিং ব্যবস্থা কি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও কার্যকর হতে পারে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। ইতিহাস, রাজনীতি আর সভ্যতা এমন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে ইতিহাসের নতুন কোনো অধ্যায় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।